নাবিলার গায়ের রংটা একটু চাপা হলেও মুখখানায় বেশ ধারালো একটা সৌন্দর্য আছে। আজকে স্নানের পর সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে গাঢ় কাজল লাগালো চোখে, তখন ভারী অপরূপ দেখতে লাগলো তাকে। কিন্তু এই বাড়িটা কেমন যেন অদ্ভুত ধরনের গা ছমছমে। বেশ বড়সড় শোবার ঘরটায় একটিমাত্র হলদে বাতি জ্বলছে। কাঠের মেঝেতে কোনো কার্পেট নেই। আসবাব বলতে একটা বিছানা আর ড্রেসিং টেবিল। বন্ধ জানালার কাচের ওপর পাগলাটে হাওয়া ছুটে এসে এসে মাথা ঠুকছে, শব্দ করছে হু হু করে। দূর থেকে ভেসে আসছে বুনো কোনো জন্তুর অচেনা ডাক। এছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। হঠাৎ হঠাৎ শুধু মনে হয় দরজার ওপাশে বুঝি কাঠের মেঝের ওপর মর্মর শব্দ তুলে কেউ হাঁটছে। হাঁটছে কেউ, একথা ঠিক, কিন্তু দরজার বাইরে নয়, নিচতলায় কিংবা পাশের রুমে। ফোন হাতে নিয়ে দেখলো নাবিলা। হালকা একটু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। সকালের নাম্বারে ডায়াল করলো, রিং পড়ল কিন্তু ধরল না কেউ। এই যা, এখন কি করবে সে এই ভূতের বাড়িতে একলা বসে বসে? সর্বক্ষণের সঙ্গী ইন্টারনেটটাও যে সাথে নেই। এ বাড়িতে কোনো ওয়াইফাই আছে কি না কে জানে। ফাহাদকে একবার জিজ্ঞেস করবে কি? না থাক। কোনো কাজ না পেয়ে ঘরের মধ্যেই কিছুক্ষণ পায়চারি করলো নাবিলা। ঘড়িতে রাত 9টা। ডিনারে পিৎজাই খেয়েছে ওরা। পিৎজা জিনিসটা যদিও তার খুব বাজে লাগে, কিন্তু এখন তো আর পছন্দ অপছন্দ নিয়ে চিন্তা করার সময় না। বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসবে না। সকালের নাম্বারে আরেকবার ডায়াল করলো নাবিলা। নো রেসপন্স। দরজার ওপাশে কিসের যেন একটা শব্দ হচ্ছে। কেউ একজন দরজার নবটা ঘোরালো বলে মনে হলো। নাবিলা তটস্থ হয়ে তাকালো, কিন্তু কাঠের দরজাটা বিন্দু পরিমাণও নড়ল না। ফিকে হলদে আলোয় দেখলো একটা ছায়া ঝুলে আছে আড়াআড়ি ভাবে দরজার গায়ে। ছায়াটা ঠিক কিসের তা বুঝে উঠতে পারল না। বড় একটা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। ঠান্ডা মগজে দেখলো আবার দরজাটার দিকে। বোঝার চেষ্টা করলো ঘটনাটা। একটা শীতল স্রোত বয়ে গেল মেরুদণ্ড দিয়ে। না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। প্রায় দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। করিডোরটা ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ, এরকম আজগুবি ভুতুরে জায়গায় সব কিছু থাকতে পারে। জিন, ভূত, দাঁতওয়ালা, ড্রাকুলা, ভ্যাম্পায়ার সব। ভূতের সিনেমাগুলোয় এ ধরনের বাড়িগুলোকে হন্টেড হাউস হিসেবে দেখানো হয়। কিছুদিন আগে একটা ভূতের মুভি দেখেছিল সে। সেই ছবিতে ঠিক এই রকম একটা বাড়ির বেসমেন্টে ভূতের বসবাস। আজ এই মুহূর্তে সেই সিনেমার ভূতটার কথাই মনে পড়ছে বারবার। পাশের ঘরের দরজার সামনে এসে একটু দাঁড়ালো নাবিলা। ভেতর থেকে টিভির আওয়াজ আসছে। ফাহাদ ঘুমোয়নি। অবশ্য এত তাড়াতাড়ি ঘুমানোর কথাও না। ওকে এই সময়ে বিরক্ত করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু এই ঘরে যে একা একলা দম আটকে আসছে। কি করবে নাবিলা? কোন কুলক্ষণে যে সে আসতে গিয়েছিল এই বাজে জায়গাটায়? দরজায় টোকা দিল। একবার, দুবার, তিনবার দেওয়ার সময় খুলে গেল দরজাটা। ফাহাদের গায়ে রাতে ঘুমানোর পোশাক, ছাই রঙা টি শার্ট, কালো ট্রাউজার, হাতে এখনও হুইস্কির গ্লাস। নাবিলাকে দেখে হালকা উৎকণ্ঠা নিয়ে বলল, কি হয়েছে, সব ঠিক? নাবিলা বিব্রতভাবে বলল, না কিছু হয়নি। তুমি কি ঘুমিয়েছ? না, ঘুমিয়েছি কোথায়, এই তো দাঁড়িয়ে আছি তোমার সামনে। ও, নাবিলাকে একটু অপ্রস্তুত দেখালো। এসো, ভেতরে এসো। নাবিলা আড়ষ্টভাবে ঢুকলো ঘরের ভেতরে। এ ঘরেও জ্বলছে টিমটিমে একটা ল্যাম্পশেড। অপরাধী গলায় বলল, খুব সরি ফাহাদ, তোমাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার ছিল না। ফাহাদ খাটের পাশে রাখা কাউচে ধপ করে বসে পড়ল। বলল, তাই? ঠিক তাই। তুমি বিশ্বাস করলে না? নাবিলা ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলের উপর এসে বসলো। না না, অবিশ্বাসের কি আছে, কিন্তু বিরক্ত তো করেই ফেললে, এখন কি হবে? রিমোট দিয়ে টিভি অফ করলো ফাহাদ। নাবিলা কাচুমাচু হয়ে বলল, তোমাদের এই বাড়িটা একদম ভূতের বাড়ি, একটা হন্টেড হাউস। ঠিক ধরেছ,
ঠিক ধরেছি মানে? মানে এই বাড়িটা অনেক পুরনো। আমরা কেনার আগে প্রায় ২১ বছর টানা খালি পড়েছিল। নাবিলা চোখ কপালে তুলে বলল, ২১ বছর? হুম বলে গ্লাসে চুমুক দিল ফাহাদ। কেন? নাবিলা কিছুটা বিচলিত। এ বাড়িতে একটা মেয়ে সুইসাইড করেছিল এই ঘরে। এই ঘরে? এই ঘরে। বাথরুমে লাশ পাওয়া গিয়েছিল। যাহ, ট্রু স্টোরি? তোমার বিশ্বাস হচ্ছে না? বেশ তো, সুইসাইড করেছে তো কি হয়েছে, অনেকেই করে। তার সাথে ২১ বছর বাড়ি খালি থাকার সাথে সম্পর্ক কি? মেয়েটার আত্মা প্রতি রাতে ফিরে আসে। ঘটনার ১ বছর পর এই বাড়ি ভাড়া নিয়েছিল এক আইরিশ দম্পতি। ১ মাসের মাথায় সেই দম্পতির লাশ পাওয়া গিয়েছিল এই ঘরে। শুনে নাবিলার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ার্ত চোখে একবার চারপাশে চোখ বোলালো সে। আবছা হলদে আলোয় ঘরটা হয়ে আছে একদম অদ্ভুত বিষাদময়। এরকম অভিশপ্ত ভয়ঙ্কর বিষাদমাখা ঘরে অনায়াসে এ ধরনের অপমৃত্যুর ঘটনা ঘটতেই পারে। অসম্ভব কিছু না। সে একটু হাসার চেষ্টা করে বলল, তুমি আমার সাথে দুষ্টুমি করছো, রাইট? ফাহাদ ভারী অবাক গলায় বলল, দুষ্টুমি করবো কেন, সত্যি কথা। তাহলে এমন একটা ভুতুরে বাড়ি তোমরা কিনলে কেন? আমি কি জানি, ড্যাড কিনেছে, মনে হয় কম দামে পেয়েছিল। বাট আমি এই জায়গাটা ভীষণ পছন্দ করি। মন খারাপ হলেই চলে আসি এখানে। আসলেই কেমন একটা শান্তি শান্তি ভাব চলে আসে আমার ভেতরে। ফাহাদের গলাটা একটু জড়িয়ে যাচ্ছে। নাবিলা বলল, তুমি কি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছো? করবো না? আমি করবো না তো কে করবে? আমার ভাই, আমার বড় ভাই, আমার হবু বউ। ওয়াও, কি দারুণ ব্যাপার। তুমি ব্যাপারটা ভোলার চেষ্টা করো, এত সোজা না। সজোরে মাথা নেড়ে বলল ফাহাদ। তুমি চেষ্টা করে তো দেখো। আর চেষ্টা? ইউ নো হোয়াট, আই হ্যাভ অলওয়েজ হেটেড বাংলাদেশি গার্লস, বাংলাদেশি কালচার অ্যান্ড এভরিথিং। আমি জানতাম যে বাঙালি মেয়েরা খুবই খারাপ হয়। ওরা ভেতরে একরকম আর বাইরে আরেক রকম। দে আর প্যারাডক্স হিপোক্রেট। আই হেট দেম। শুধু মমের জন্য আমি এই চান্সটা নিতে চেয়েছিলাম। নাবিলা এবার একটু কড়া গলায় বলল, তুমি প্রথম থেকেই ভুল বুঝে আসছো। সকালের সাথে তো তোমার কোনো কমিটমেন্ট ছিল না ফাহাদ। ও তো তোমার কাছ থেকে সময় চেয়েছিল, তাই না? সময় চেয়েছে তো কি হয়েছে? ওর যাকে ইচ্ছে তাকে ভালোবাসুক। বাট হোয়াই ডিড শি চুজ মাই ব্রাদার ওভার মি? হ্যাঁ, হোয়াই মাই ব্রাদার? নাবিলা একটা হতাশ নিঃশ্বাস ফেলে চুপ করে গেল। এই ছেলেকে এখন কিছুই বোঝানোর চেষ্টা করাই বৃথা। ওর মাথা গেছে। মম চাই আমি বাংলাদেশি মেয়ে বিয়ে করি। নো ওয়ে, আই এম নট বাইং দ্যাট শিট অ্যানিমোর, নেভার এভার। নাবিলা প্রসঙ্গ পাল্টে বলল, যাই হোক, যা হবার হয়ে গেছে। তোমার ফোন কি কাজ করছে? একটা ফোন করা যাবে? আমার ফোন হঠাৎ নেটওয়ার্ক পাচ্ছে, আবার পাচ্ছে না। আই সুইচড অফ মাই ফাকিং ফোন। আই ডোন্ট নিড অ্যানিবডি। বলে হাতের গ্লাসটা টেবিলের ওপর রেখে ফাহাদ কাউচের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, তোমার একা থাকতে ভয় করলে তুমি এই ঘরে ঘুমোতে পারো। দ্য বেড ইজ ইয়োর্স। নাবিলা ভারী মুশকিলে পড়ল। এই ছেলে যে অর্ধেক মাতাল হয়ে গেছে তা নিশ্চিতভাবে বলা যায়। ভেবেছিল গল্প টল্প করে এই ভয়ঙ্কর অভিশপ্ত রাতটা কোনো রকমে পার করে দেবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে শেষমেশ পড়তেই হলো মাতালের পাল্লায়। আর এই ঘরে সে কি করে ঘুমোবে? তা কি হয়? পাশের ঘরেই কাটাতে হবে রাতটা একা একা। ইস, কান্না পাচ্ছিল নাবিলার। আল্লাহ, কি হবে এখন? তুমি কি ভাবছো আমি অলরেডি লস্ট? না, আমার নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। তুমি ভয় পেও না। ফিল ফ্রি, আই এম নট আ ব্যাড গাই। না থাক, আমি পাশের ঘরেই থাকছি। কিন্তু তুমি তো ভয় পাচ্ছ।
ভয়ে মুখ শুকিয়ে গেছে। ভয় পাচ্ছি, কিন্তু কি আর করার আছে? কিছু তো করার নেই। বললাম তো, ইউ ক্যান শেয়ার দ্য রুম অ্যান্ড ইউ আর গেটিং দ্য বেড। আর কি চাই তোমার? নাবিলা মিনমিন করে বলল, না থাক। ওকে, যা ভালো মনে হয় তাই করো। নাবিলা উঠে বলল, তুমি টায়ার্ড, ঘুমো তাহলে। ছোট করে বলল ফাহাদ। দরজার কাছাকাছি গিয়ে নাবিলা খুব সাবধানে বলল, আচ্ছা একটা কথা বলি। বলো। ঘরের দরজাটা একটু খোলা রাখবে? কেন? না মানে যদি আমার বেশি ভয় করে, মানে। ফাহাদ হো হো শব্দ করে হেসে উঠল। মানে ভূত তোমার ঘাড় মটকাতে আসলে তুমি যেন দৌড়ে এসে আমার ঘাড়ে চড়তে পারো, তাই তো? নাবিলা নিভল। যা। ফাহাদ আগের মতোই হাসতে হাসতে বলল, দরজা খোলা রাখলে তো রাখতে পারো, আমার কোনো আপত্তি নেই। নাবিলা থ্যাংক ইউ বলে দরজাটা খোলা রেখেই বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে ফিরে এসে সোজা বিছানায় চলে গেল সে। আর কোনো চিন্তা নয়, এখন শুধু ঘুম হবে, শান্তির ঘুম। চোখ দুটো জোর করে টেনে বন্ধ করলো, মাথা ঢেকে নিল কম্বলে। 3 বার সূরা ইখলাস পড়ে বুকে ফু দিল। এরপর একটু একটু করে যখন চোখটা লেগে আসলো হালকা, ঠিক সেই সময় ধড়মড় করে একটা শব্দ এসে লাগলো কানে। বুক ধক করে উঠল, গলা শুকিয়ে কাঠ। ধরফর করে উঠে বসলো সে। দরজার ওপাশে শব্দ হচ্ছে, কারো পায়ের শব্দ। নাবিলা চিৎকার করে উঠল, কে? কোনো শব্দ নেই। নাবিলা আবার বলে উঠল, কে? ফাহাদ? না, কোনো শব্দ নেই, কিন্তু কানে স্পষ্ট এসে লাগলো কারো হাঁটার আওয়াজ। নাবিলা বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘরের দরজাটা খুলল। এত ভয় সে জীবনে কোনোদিন পায়নি। দরজার ওপাশে যদি এই মুহূর্তে কোনো অশরীরী সত্যি দাঁড়িয়ে থাকে, তাহলে কি করবে নাবিলা? দরজার ওপাশে অন্ধকার, শুধুই অন্ধকার। করিডোর পার হয়ে ফাহাদের ঘরের সামনে আসলো। দরজাটা খোলা। এসেই দাঁড়াতেই ভেতর থেকে গলার স্বর ভেসে আসলো, ভয় পেয়েছো? নাবিলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ফাহাদ ঘুমোয়নি এখনো। একটা জ্যান্ত মানুষ অন্তত পাওয়া গেল এই ভূতের রাজ্যে। ঘরে ঢুকতে ঢুকতে নাবিলা বলল, কিসের শব্দ হচ্ছিল? আমি পানির জগ আনতে গিয়েছিলাম কিচেনে। সরি, তোমার ঘুমের ডিস্টার্ব হলো। নাবিলা টুলের ওপর বসলো। তুমি ঘুমোওনি যে? ঘুম আসছে না তো। ও। ফাহাদ শোয়া থেকে উঠে বসলো, বলল, তোমাকে খুব বিপদে ফেলে দিলাম, এক্সট্রিমলি সরি। না, তোমার সরি হওয়ার কিছু নেই। আমি তো নিজে থেকেই এসেছি তোমার সাথে, তুমি তো জোর করোনি। মুভি দেখবে? দেখা যায়। হরর মুভি? ফাজলাম হচ্ছে। হ্যাঁ হচ্ছে, ফাজলাম করো না। তুমি হাউস অফ কার্ডস দেখছো? সিরিয়াসলি? হ্যাঁ দেখেছি। যদিও আমার পলিটিক্সে ইন্টারেস্ট নেই, কিন্তু এই সিরিয়ালটা অসাম লেগেছে। নতুন সিজন এসেছে নেটফ্লিক্সে। ওয়ানা ওয়াচ? দেখা যায়। নেটফ্লিক্স আছে, তার মানে ওয়াইফাইও আছে। আমাকে পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড তো আমার এখন মনে নেই, সকালে পিটারের কাছ থেকে নিয়ে দেব, কেমন? টিভিটা লাগানো আছে উল্টো দিকের দেয়ালে। অজ্ঞতা নাবিলাকে টুল ছেড়ে উঠে কাউচে গিয়ে বসতে হলো ফাহাদের পাশে। ফাহাদের কোলের ওপর কম্বল রাখা ছিল আধা খোলা অবস্থায়। নাবিলা বসতেই সে কম্বলটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, শীত করছে? না। শিওর? তোমাকে হঠাৎ এত সুন্দর লাগছে কেন? কিছু করেছো নাকি? কি করব? নাবিলা লজ্জা পেয়ে গেল। ফাহাদ ওর মুখের ওপর লালিমাটুকু লক্ষ্য করলো, কিন্তু বুঝে উঠতে পারল না এই কথায় লজ্জা পাওয়ার মতো কিছু আছে কিনা। সে কথাবার্তায় অত ভেবেচিন্তে বলে না, মনে যা আসে তাই বলে বসে। না মানে সাজগোজ? রাতের বেলায় কি সাজবো? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, তাই বলো। ঘুম থেকে ওঠার পর তোমাকে সুন্দর দেখাই, আর ঘুমোতে যাওয়ার আগে? ফাহাদ হাসলো, লক্ষ্য করিনি। সিরিয়াল দেখতে দেখতে নাবিলার চোখে ঘুম নেমে এসেছিল। ঢোলে
পড়ে যাচ্ছিল সে কাউচের ওপর। ফাহাদ ওকে ডেকে তুলে বলল, তুমি বিছানায় যাও, আরাম করে ঘুমাও। কথা বাড়ালো না নাবিলা। বাধ্য মেয়ের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কি আশ্চর্য, বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম পালালো। এপাশ ওপাশ করতে লাগলো সে। ফাহাদ একটু বাদে টিভি বন্ধ করলো, বাতি নিভালো। নাবিলা তখনও জেগে। চোখ মেলে রেখেই সে দেখল ফাহাদ অন্ধকারে পানির জগ থেকে পানি ঢেলে খাচ্ছে। পানি খাওয়ার পর ফাহাদ এগিয়ে গিয়ে জানালার ব্লাইন্ড তুলে দিল। ব্লাইন্ড তুলতেই চোখের সামনে বিস্তৃত কালো আকাশের ম্যাজিকের মতো দৃশ্যমান হয়ে উঠল। বাইরে এখনও প্রবল বাতাস। পুরো অক্টোবর জুড়েই এরকম তীব্র বাতাসের চাপ থাকবে। তারপরই সেই বাতাস ভর করে ধীরে ধীরে উড়ে এসে জুড়ে বসবে জরাজীর্ণ শীতের বুড়ি। আকাশ জুড়ে সেজে আছে অসংখ্য নক্ষত্র। দূর পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের মাথা দুলছে অন্ধকারে প্রবল হাওয়ায়। ফাহাদ কিছুক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে থাকলো স্থবির হয়ে। খানিকক্ষণ পর ধীরে ধীরে সে কাউচে শুয়ে পড়ল। তারপর কোথাও আর কোনো শব্দ রইল না, শুধু নিঃশ্বাসের ওঠানামা। কেউই ঘুমোচ্ছিল না। এরকম না ঘুমানো অবস্থায় চুপচাপ শুয়ে থেকে কেটে গেল আরও একটি ঘন্টা। একটা সময় ভোরের সূর্য রশ্মি আকাশের গায়ে তেস্রাভাবে ফুটে উঠতে দেখল নাবিলা। এ এক আশ্চর্য সুন্দর দৃশ্য। ভোর অনেক দেখেছে সে, কিন্তু আজকে যেন সে পৃথিবীর বুকে সূর্যের আগমনের প্রথম পদচিহ্নটি দেখতে পেল। এই দৃশ্যটি স্বর্গীয়, নিঃসন্দেহে স্বর্গীয়। সম্মোহিতর মতো বিছানা ছেড়ে উঠে জানালার পাশে এসে দাঁড়ালো সে। আকাশের গায়ে প্রথম অঙ্কিত হওয়া সেই অলৌকিক আলোক রশ্মিটি ধীরে ধীরে ডালপালা গজাতে শুরু করলো। পাহাড়ের মাথায় ভারী আদুরে অবতরণ করল সেই সিঁদুর রঙের মায়াবী আলোর ছটা। নিচে জঙ্গলের গাছে গাছে হাওয়া খেলছে দূর পাহাড়ের গায়ে। ঠিক সেই সময়ই বাড়ির বাম পাশের জংলা ঝোপ থেকে হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে গেল ভোরের আকাশের দিকে। আধো অন্ধকারে তাদের গায়ের রং চেনা গেল না, কিন্তু দৃশ্যটি এত অপূর্ব যে নাবিলা বাকরুদ্ধ হয়ে গেল। কি করছো? ফাহাদ কখন নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করল না নাবিলা। হালকা চমকে উঠে বলল, ভোর দেখছি। ভোর আবার দেখার কি আছে? ভোর তো রোজই হয়। ইস ফাহাদ, তুমি না একদম রোম্যান্টিক না। তোমার বউয়ের কপালে দুঃখ আছে। ফাহাদ একটু শ্লেষ হাসি হাসল। ঠিক বলেছ, এই কারণেই তো কপালে বউ জুটল না। আবার শুরু হয়ে গেল। তুমি কি দেবদাস হয়ে যাবা নাকি শেষ পর্যন্ত? দেবদাস কি? তুমি দেবদাসকে চেনো না? না, কে সে? ও, তুমি তো বাংলা পড়তেই পারো না, কি করে চিনবে? আচ্ছা শোনো, এখন কোনো কথা না বলে চুপচাপ ভোর হওয়া দেখো। চুপচাপ ভোর হওয়া দেখতে হবে? কথা বললে দেখা যাবে না? না, যাবে না। এটা নিয়ম? হ্যাঁ, এটাই নিয়ম। ফাহাদ এগিয়ে এসে জানালা খুলে দিল। ঝাপটা বাতাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ঘরের ভেতরে, ছুঁয়ে দিল ওদেরকে। আর সেই সাথে কানে এসে লাগলো কিচিরমিচির পাখির ডাক। কত পাখি কত রকম সুরে যে ডাকছে। পূবের আকাশ লাল হতে শুরু করেছে। পৃথিবী ভরে যাচ্ছে এক আবছা ধোঁয়াটে আলোয়। পবিত্র হয়ে উঠছে চারপাশ। মিহি বাতাসের ছোঁয়ায় ফাহাদের মনের গুমট কাটছে। এমন আয়োজন করে ভোর দেখা তার জীবনে কখনো হয়ে ওঠেনি। ভোর যে একটা দেখার মতো ব্যাপার, সে উপলব্ধিটি তার জন্য নতুন। খোলা বাতাসে প্রাণ ভরে আকণ্ঠ শ্বাস টেনে নিল সে। তারপর নাবিলার দিকে চেয়ে মুগ্ধ হয়ে বলল, ভালো লাগছে। ভোর দেখার আইডিয়াটা আসলেই অতটা খারাপ না। খাবার টেবিলে চাচা বললেন, আরশান কোথায়? তার তো আমাদের সাথে ডিনার করার কথা ছিল। চাচি সকালকে বললেন, তোমার সাথে তো বের হলো দেখলাম, এখন কোথায়? অতিথিদের সামনে সকাল একটু অপ্রস্তুত হয়ে গেল কথাটা শুনে। আড়ষ্ট গলায় বলল, আমি ঠিক বলতে পারছি না চাচি, বাড়ির ভেতরে ঢুকতে দেখেছি। টিলি নিচে গিয়ে খবর আনলো আরশান ভাই নেই, গাড়িও নেই গ্যারেজে।
তার মানে বাইরে গেছে। সকাল মুখে খাবার তুলতে যাচ্ছিল, কথাটা কানে ঢোকা মাত্রই তার হাত থমকে গেল। মানুষটা কি তাহলে পালিয়ে গেল? চাচি বললেন, এই বাড়ির ছেলেগুলোর যে কি অদ্ভুত স্বভাব আমি বুঝি না। যখন তখন এরা হাওয়া হয়ে যায়। ফাহাদের কাণ্ড দেখেছ? কোনো খবর নেই সারাদিন, কোন চুলোয় গিয়ে বসে আছে খোদা জানেন। চাচা বললেন, আমার মনে হচ্ছে ও ফিলাডেলফিয়ারের বাড়িতে গিয়েছে। কিন্তু হঠাৎ কাউকে কিছু না বলে চলে যাওয়ার কারণ কি? এক কাজ করি, চলো আমরা সবাই কাল খুব ভোরে ফিলাডেলফিয়া চলে যাই, গিয়ে দেখে আসি গাধাটা কি করছে ওখানে। চাচি সাথে সাথে রাজি হয়ে গেলেন। খুব ভালো হবে লীরা, তোরা তো আমাদের ওই বাড়িটা দেখিসনি, চল কালকে সবাই মিলে যাই। সকালের কানে সব কিছুই ঢুকছিল, বুকের ভেতরটা একটা অদ্ভুত ভয় হচ্ছে। পাগলটাকে শেষমেশ আটকাতে পারল না সে। কোথায় গেছে কে জানে, কদিনের জন্য গেছে, কবে ফিরবে। খাওয়া শেষ হলে নিজের ঘরে গিয়ে সে দরজা দিল। তার বুক ভার, চোখ টলমলে। বিন্দুবাসিনী বলল, ভাববেন না শেহজাদি, ওকে একটু সময় দিন, ঠিক ঠিক ফিরে আসবে। এমন কেন করে? ওকে ছাড়া আমি থাকতে পারি না, এটা কি ও বোঝে না? বুঝবে ঠিক, আর একটু সময় দিন। না বিন্দু, মানুষটাকে আমি একটুও বুঝি না। মাঝে মাঝে মনে হয় সে বুঝি আমাকে পছন্দ করে, আবার মাঝে মাঝে মনে হয় যেন সহ্যই করতে পারছে না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর কটা দিন সময় দিন। মোবাইল হাতে নিয়ে দেখলো নাবিলার মিসড কল। ডায়াল করলো, কল রিচ করলো না। নাবিলাটা কোথায় উধাও হয়ে গেছে কে জানে। কেমন একটা দুশ্চিন্তা হচ্ছে ভেতরে ভেতরে। কি একটা দিন কাটলো আজ বাবা। আরশান যখন এন্ড্রিয়ানার কন্ডোতে এসে পৌঁছালো তখন ঘড়িতে রাত 10টা। ঠিক সেই সময় ফোনটা আসলো সেই নাম্বার থেকে, যে নাম্বারটা নিউ ইয়র্কের রাস্তায় ছিনতাইকারীর হাত থেকে ছিনিয়ে নিয়েছিল সে। নাম্বারটা চিনে নিতে খুব একটা সময় লাগলো না তার, কিন্তু অবাক না হয়ে পারল না সে। কে এই ব্যক্তি, কি চায় তার কাছে? হ্যালো। ওপাশ থেকে কোনো শব্দ নেই। আরশান বলল, হ্যালো। সাড়া নেই, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। কয়েকটি নীরব মুহূর্ত, তারপর ওপাশ থেকে লাইন কেটে দেওয়া। আরশানের কপালে একটা চিন্তার রেখা ফুটে উঠল। এন্ড্রিয়ানা বলল, তোমাকে খুব আপসেট দেখাচ্ছে শন, কি হয়েছে? আরশান নিস্তেজ গলায় বলল, আমি ঠিক ভালো নেই এন্ড্রিয়ানা ওর পাশে এসে বসলো, একটা হাত নিজের হাতে তুলে নিয়ে নরম গলায় বলল, ভালো নেই কেন, কি হয়েছে? আরশান সোফার ওপর মাথা হেলিয়ে দিল, চোখ দুটো বন্ধ করে ক্লান্তভাবে বলল, আমি আমাকে বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে কি? খুলে বলো। আমি বুঝতে পারছি না ওই মেয়েটাকে কেন আমার এতটা ভালো লাগছে। তুমি ওর প্রেমে পড়ে গেছো, তাই ভালো লাগছে? আরশান একটু লাজুক গলায় বলল, না। এন্ড্রিয়ানা খুব হাসলো, বলল, তুমি লজ্জা পেলে তোমাকে এত কিউট দেখতে লাগে? প্লিজ তুমি আমাকে নিয়ে ঠাট্টা করো না। ঠাট্টা করছি না। আচ্ছা, ও কি আমার চেয়ে বেশি সুন্দর? আরশান প্রশ্নটা শুনে থমকে গেল। সকাল পৃথিবীর সব কিছুর চাইতে সবচেয়ে বেশি সুন্দর, এমনকি অক্টোবরের চাইতেও। কিন্তু এই মুহূর্তে তার এন্ড্রিয়ানার মুখের দিকে চেয়ে এক ধরনের মায়া হলো। তুমি সুন্দর, এ কথা তো তোমাকে অনেকবার বলেছি এন্ড্রি। তাহলে ভালোবাসলে না কেন? ভালোবাসা জিনিসটা মনে হয় আমি পারি না। পারো তো? না, পারি না। আমার খুব খারাপ লাগছিল আজকে। মনে হচ্ছিল তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যার সাথে ব্যাপারটা শেয়ার করার চাই। তাই কিছু চিন্তা না করেই তোমার কাছে চলে আসলাম। কিন্তু তুমি যদি এভাবে কষ্ট পাও, বিশ্বাস করো, তুমি কষ্ট পাবে জানলে আমি এসব বলতাম না। তুমি তো এখন একজনকে ভালোবাসো, এখন বুঝবে ভালোবাসলে কষ্ট পেতে হয়। আমি কষ্ট পেতে চাই না। চাওয়া না চাওয়ার ওপর কিছু ডিপেন্ড করে না। আমি পালাচ্ছি। কোথায় পালাচ্ছ? টিকিট বুক দেওয়া হয়ে গেছে, পরশুদিন যাচ্ছি ইয়েলোস্টোন। কদিনের জন্য? 10 দিন। এবার আমাকে পুরো মাসের ছুটি দিল না, দেখেছো? দেওয়ার মতো অবস্থা নেই, কত কাজ পড়ে আছে।
হুম বলে আরশান একটু চুপ করে থাকলো। কিছু সময় নীরব কাটে, তারপর একটা প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ভারী করুণ গলায় আরশান বলে উঠল, ওকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। আই থিঙ্ক আই মিস হার। দরজায় ধাক্কা পড়ছে। ফাহাদ চোখ খুলে দেখলো নাবিলা ঘুমোচ্ছে বিছানায়। এক টুকরো কমলা রঙা রোদ্দুর এসে পড়েছে ওর চুলে, ডান গালে আর ঠোঁটে। তিরতির করে হাওয়া কাঁপছে কপালের কাছে পড়ে তিরতির হাওয়ায় কাঁপছে কপালের কাছে পড়ে থাকা একগুচ্ছ চুল। দরজায় ডাকাত পড়েছে। শুয়েছে ওরা একটু আগেই, ঘণ্টাখানেক হয়েছে বোধহয়। কে এলো এত সকালে? নিশ্চয়ই পিটার। কপাল কুঁচকে মুখে একটা বিরক্তির ছাপ নিয়ে দরজা খুলল ফাহাদ। খুলে যা দেখলো তা প্রথমে দেখাই ঠিক বিশ্বাস হলো না তার। ঘুমো ঘুমো চোখ দুটো হাতের উল্টো পাশ দিয়ে কষলে নিয়ে নিল কয়েকবার। চোখ বড় করে তাকালো, বিস্ময়ের সাথে উচ্চারণ করলো শব্দটা, মম। মম হাসলেন। কি ভেবেছিলে হ্যাঁ, তুমি পালিয়ে থাকবে আর আমি তোমাকে খুঁজে পাবো না? ফাহাদের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। মুখ নড়ছে না তার। অমন ভূত দেখার মতো চমকে উঠলে কেন? এটুকু বলে মমের দৃষ্টি ফাহাদকে অতিক্রম করে ঘরের ভেতর গিয়ে পড়ল। বিছানায় একদম দরজা বরাবর হওয়ায় অনায়াসে দেখা যাচ্ছে ওখান থেকে। তোমার ঘরে কে? ফাহাদ অপ্রস্তুত হয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। মম। মম গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে ফাহাদকে দু হাতে ঠেলে সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। বিছানায় শোয়া ঘুমন্ত মেয়েকে চিনে নিতে তার কয়েক সেকেন্ডের বেশি সময় লাগলো না। এই মেয়ে এখানে কি করছে? তেজ মমের চোখ দুটো কটর থেকে বেরিয়ে আসতে চাইল, মুখ আগুন লাল। নাবিলা ধরফর করে উঠে বসলো। সদ্য ঘুম ভাঙা মস্তিষ্ক মূল ঘটনা ধরতে পারল না তৎক্ষণাৎভাবে। যখন পারল তখন বুঝলো সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তার মুখখানা রক্তশূন্য দেখালো। ফাহাদের মা কোমরে হাত দিয়ে তার দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি নাবিলাকে খুন করে ফেলতে পারেন। ফাহাদ এগিয়ে এসে মায়ের হাতটা ধরার চেষ্টা করে বলল, মম, আই ক্যান এক্সপ্লেইন। তুমি একটু মাথা ঠান্ডা করে বসো। মম হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঘেন্না হচ্ছে আমার তোমার সাথে কথা বলতে। ছি, আমার ছেলে হয়ে তুমি এমন কাজ কি করে করো যেখানে তোমার অন্য একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে? নাবিলা ভয়ে অপমানে লজ্জায় একদম কাদা হয়ে গেল। বিছানা থেকে উঠতেও ভুলে গেল সে। নত মুখে পাথরের মতো বসে রইল, নড়তে পারল না এক চুল পরিমাণও। ফাহাদ বলল, মম তুমি ভুল বুঝছো, আমাদের মধ্যে কিছুই হয়নি, নাথিং হ্যাপেন্ড। মম হাত তুলে ফাহাদকে থামিয়ে দিয়ে বললেন, ফাহাদ আমাকে বোঝাতে এসো না, আমি কচি খুকি না। এইসব মেয়েদের আমার চেনা আছে। নাবিলার চোখে জল চলে আসলো। মম এভাবে কথা বলছো কেন? ওর তো কোনো দোষ নেই এখানে। মম ক্রোধে ফেটে পড়লেন এবার। ওর কোনো দোষ নেই না? ঠিক আছে, সব দোষ তোমার। এখন শোনো, তাড়াতাড়ি এই মেয়েকে এখান থেকে বিদায় করো। আমার সাথে আমার আত্মীয় স্বজন এসেছে, জানাজানি হয়ে গেলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে, মুখ দেখানোর উপায় থাকবে না কারো। এইটুকু বলে নাবিলার দিকে তাকিয়ে বিষ ঢালা গলায় বললেন, আর তুমি? তোমাকে ভালো মেয়ে বলে জানতাম, আজকে তোমার আসল রূপটা ধরা পড়ল। কেমন ফ্যামিলির মেয়ে তুমি? বাবা মা কিছু শিখিয়ে পাঠায়নি? নাবিলা চকিতে তাকালো ফাহাদের মায়ের মুখের দিকে। তার চোখের কোল ভিজে উঠেছে জলে, ঠোঁট কাঁপছে হালকা। সে অবস্থায় যথেষ্ট দৃঢ় গলায় বলল, বাবা মাকে টানছেন কেন? আমাকে নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার বাবা মা সম্পর্কে একটা মন্দ কথাও আমি সহ্য করব না। কথাটা বলে শেষ করে নাবিলা চট করে উঠে পড়ে বেরিয়ে আসলো ঘর থেকে। ফাহাদ হতাশার এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ল বিছানায়। মম চাপা গলায় বললেন, তুমি এটা কোনো কাজ করলে? সকাল কি ভাববে? এই ঘটনার পর কি মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি হবে? কেন চুলকালি মাখালে আমার মুখে? ফাহাদ কিছু বলল না, স্থবির হয়ে
বসে রইল শুধু। ড্যাড আসলেন ঘরে, চিন্তিত গলায় বললেন, কি ব্যাপার, কি হয়েছে? মম চাপা গলায় বললেন, পরে বলবো, এখন গেস্ট আছে সাথে, কারো কানে কোনো কথা যাওয়া যাবে না। সকাল দেখলো নাবিলা ফাহাদের ঘর থেকে আতঙ্কগ্রস্ত কাঁদো কাঁদো মুখ নিয়ে বেরিয়ে আসছে। বুকটা ধক করে উঠল তার। দৌড়ে ছুটে গেল নাবিলার কাছে। নাবিলা, কি হয়েছে? তুই এমন করছিস কেন? নাবিলা দাঁড়ালো না। সকালের কথা যেন তার কানেই ঢোকেনি। করিডোর দিয়ে হেঁটে সে সোজা সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। নিচে বসার ঘরে লোকজন গিজগিজ করছে। নাবিলাকে নিচে নামতে প্রায় 10-12 জন মানুষ একত্রে মুখ তুলে তাকালো তার দিকে। এত দৃষ্টির সামনে নাবিলা আরও বেশি কুঁকড়ে গেল। এক ছুটে চলে আসলো বাড়ির বাইরে। সকালও আসলো নাবিলার পেছন পেছন। বাইরে তখন রোদ চকচকে চমৎকার একটি দিন। নীল আকাশে সাদা তুলতুলে মেঘ ইচ্ছে মতো উড়ে বেড়াচ্ছে। বাতাস স্নিগ্ধ। নাবিলা মূর্তির সামনের বেদিতে এসে বসলো। নিরিবিলিতে বসবার পরে অনেকক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা বাদ ভাঙল। সকাল হাহাকার করে উঠল, এ কি হয়েছে দোস্ত, কি হয়েছে বল আমাকে? নাবিলা কথা বলতে পারছে না, কান্নার দমকে গা কেঁপে কেঁপে উঠছে। সকাল নাবিলার হাতটা নিজের হাতে নিয়ে বলল, লক্ষ্মী মেয়ে, বল আমাকে কি হয়েছে? ফাহাদ কিছু বলেছে তোকে? কার এত সাহস? কে আমার বন্ধুকে কষ্ট দিয়েছে? নাবিলার চোখে জল মুছল। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, একটা বাজে ঘটনা ঘটে গেছে শেহজাদি। সকালের বুক কেঁপে উঠল। কি হয়েছে? প্রথম থেকে শুনতে হবে তোকে, ধৈর্য ধরে শোন। হ্যাঁ বল। গতকাল পিকনিকে তোর আর আরশানের ব্যাপারটা টের পেয়ে গিয়েছিল ফাহাদ। বলিস কি? সকালের নিঃশ্বাস আটকে গেল। ঠিক বলছি, কিন্তু টের পাওয়ার মতো কিছু কি আছে? আমাদের ভেতরে তো কিছুই হয়নি কখনো। তা হয়নি, কিন্তু তোরা যে একজন আরেকজনের কে চাস সেটা আশেপাশের লোক খুব ভালো মতোই বুঝতে পারে। লোক বেকুব না। সকাল শিউরে উঠল। কি সাংঘাতিক কথা! সে কি তবে ধরা পড়ে গেছে? ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! সকাল আর কিচ্ছু ভাবতে পারছিল না। কোনো রকমে বলল, আমি না হয় আরশানকে পছন্দ করি, কিন্তু আরশান তোর জন্য মরে যাচ্ছে। এই সত্যটা তোর মতো গাধি না বুঝলেও লোকে ঠিকই বুঝতে পারছে। কথাটা শুনে এত উথাল পাথাল করা ঝামেলার মধ্যেও সকালের একটা ভালো লাগার হাওয়া কোত্থেকে যেন আচমকা এসে ছুঁয়ে গেল। নাবিলা বলল, সে যাই হোক, ফাহাদ ব্যাপারটা বুঝতে পেরে খুবই আপসেট হয়ে গিয়েছিল। আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো আমি কি এ ব্যাপারে জানি কি না। আমি বললাম আমি জানি না কিছুই। ভয়ে সকালের গলা শুকিয়ে গেছে। ফ্যাকাশে ভাবে বলল, ফাহাদ কি আমার উপরে রাগ করেছে তো বটেই। সে এমনটাই ভাবছে যে তুই ওকে ঠকিয়েছিস। তো সেই রকম হাইপার অবস্থায় সে পিকনিক স্পট থেকে বেরিয়ে যাচ্ছিল। আমার মাথায় চট করে চিন্তা আসলো যে এই ছেলে যদি এখনই ওর বাবা মাকে কিছু বলে দেয় তো সর্বনাশ হয়ে যাবে, কারণ তোদের মধ্যে এখনও কিছুই শুরু হয়নি। আর তাছাড়া আরশানকে কেন জানি আমার খুব সেন্সিটিভ মনে হয়। এই ব্যাপারটা ওর কানে গেলে ও হয়তো তোর ব্যাপারে পিছিয়ে যেতে পারে। তাই আমার মনে হয়েছিল কোনোভাবেই কথাটা অন্য কারোর কানে যাওয়া যাবে না। তো আমিও ফাহাদের সাথে উঠে বসলাম গাড়িতে। বাকি ঘটনা একটু সময় নিয়ে গুছিয়ে বলল নাবিলা। যথেষ্ট গুছিয়ে এবং বিস্তারিতভাবে বলার চেষ্টা করলো, কারণ তার কাছে শুধুমাত্র সকালই একমাত্র গুরুত্বপূর্ণ। অন্য কে কী ভাবলো তাতে কিছু যায় আসে না। আজকের পর থেকে এই পরিবারের সাথে তার আর কোনো যোগাযোগ থাকবে না, প্রয়োজনও নেই। অতএব সমাপ্তি টানার আগে যার মাধ্যমে এই মানুষগুলোর সাথে তার পরিচয়, সেই প্রধান ব্যক্তির কাছেই নিজেকে পরিষ্কারভাবে তুলে ধরাটা জরুরি বলে মনে হলো তার কাছে। সকাল বিস্মিতভাবে বলল, চাচি এরকমভাবে বলতে পারলো? বলল তো, তবে এই কথা ঠিক, ব্যাপারটা ভীষণ অকওয়ার্ড ছিল।
যে কোনো বাঙালি সাধারণ মা এমন পরিস্থিতি এরকম প্রক্রিয়ায় দেখাবে। সব কপালের দোষ। কে জানতো ওই মহিলা সাত সকালে এসে হাজির হবে। ফাহাদ নিঃশব্দে এসে দাঁড়ালো ওদের পাশে। ফাহাদকে দেখে সকাল আড়ষ্ট হয়ে গেল। এখন ফাহাদ ব্যাপারটা জেনে গেছে। সকাল অনেক বেশি নিচে নেমে গেছে ওর চোখে। ফাহাদের মুখোমুখি দাঁড়ানোর সাহস পাচ্ছে না সে। একটা প্রবল অপরাধ বোধে আচ্ছন্ন করে রেখেছে তাকে। ফাহাদের চোখে মুখে চাপা উদ্বেগ খেলছে। সে সকালের দিকে তাকালো না, সরাসরি নাবিলাকে বলল, নাবিলা, একটু কথা বলতে পারি তোমার সাথে? সকাল জায়গাটা থেকে সরে আসলো। মনে হচ্ছিল ওদের এই মুহূর্তে একটু প্রাইভেসি দরকার। সকাল চলে গেলে ফাহাদ বসলো নাবিলার পাশে। নাবিলা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল, চোখ দূরের দিকে। ওর এই বিষণ্ণ মূর্তি দেখে ফাহাদের কেমন যেন একটু ভয় করতে লাগলো। কথা শুরু করার সাহস হচ্ছে না তার। নাবিলা, বলো, ক্ষীণ স্বরে বলল নাবিলা মুখ ঘুরিয়ে রেখেই। মমের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নাবিলা আবার তাকালো। ওর চোখ দুটো ফোলা, নাক হালকা লাল। তোমার ক্ষমা চাওয়ার কিছু নেই ফাহাদ, তোমার কোনো দোষ নেই। আমি তোমার সাথে জোর করে এসেছি এই জায়গায়। আর তাছাড়া তোমার ঘরে তোমার বিছানায় ঘুমিয়ে পড়া আমার একেবারেই উচিত হয়নি। দোষ আমার। এখানে দোষের কিছু নেই। তুমি ভয় পেয়েছিলে বলেই এসেছিলে, শখ করে তো আর আসনি। নাবিলা আবার মুখ ঘুরিয়ে নিল, যেন বোঝাতে চাইল যে এই কথোপকথনের সমাপ্তি হওয়াটা বাঞ্ছনীয়। একটু সময় ফাহাদও কোনো কথা বলল না। ছোট একটা বিরতির পর সে বলল, তাহলে নাবিলা, আমরা ঠিক আছি? নাবিলা তাকালো। ফাহাদের চোখে চেয়ে বলল, ঠিক থাকা না থাকার ব্যাপারটা কি বুঝলাম না। ফাহাদ একটু অপ্রস্তুত ভাবে বলল, না মানে আমার উপরে তোমার কোনো রাগ নেই তো? প্রশ্নই আসে না। তোমাকে দেখে কিন্তু খুব আপসেট মনে হচ্ছে। ঠিক হয়ে যাবে বলে উঠে দাঁড়ালো নাবিলা। আরেকটু বসবে? করুণ শোনালো ফাহাদের গলা। না, ভালো দেখায় না, তোমার মা দেখলে মাইন্ড করবেন। ফাহাদ উঠে দাঁড়ালো বসা থেকে, বলল, তোমাকে একটা কথা বলার ছিল। নাবিলা তাকালো ওর চোখের দিকে, বলল, বলো। ফাহাদ একটু হাসার চেষ্টা করে বলল, অনেক ধন্যবাদ তোমাকে গতকাল আমাকে সময় দেওয়ার জন্য। তুমি যদি না থাকতে পাশে, তাহলে একা একা আরও অনেক বেশি কষ্ট হতো আমার। জানি না, হয়তো রাগ বা হতাশায় খারাপ কিছু করে ফেলতে পারতাম। নো প্রবলেম, নাবিলা বলল আলতোভাবে। আর ভোর দেখার ব্যাপারটা যে এতটা সুন্দর, এটা আমি আগে জানতাম না। অতএব তোমার আরও একটা ধন্যবাদ প্রাপ্য। হাসলো নাবিলা, কিছু বলল না। তারপর যখন দুজনের চোখের দিকে চাইল, মনের গভীরে টের পেল এই রোদের ঝিকিমিকি আশ্চর্য সুন্দর সকালবেলাটায় কেমন যেন খুব অন্যরকম কিছু একটা ঘটে গেল। অন্য কেউ কিছু জানল না, বুঝল না। শুধু ঝিরঝিরে পাগল করা হাওয়াটা কোনো এক অলৌকিক উপায়ে ওদের মন গভীরে জানান দিয়ে গেল কিছু একটা ঘটে গেছে, বদলে গেছে। দিনগুলো আর আগের মতো রইল না। ফিলাডেলফিয়ার বাড়িতে বেশিক্ষণ থাকা হলো না। চাচির মুড অফ। এই মুড অফ নিয়ে তিনি রান্না করলেন। নাবিলা সারাদিন চাচির চোখে বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে থাকলো। এমনকি খাবার সময়টাতেও ধরা দিল না সে। সকাল এর জন্য প্লেটে করে ভাত তরকারি বেড়ে নিয়ে আসলো ঘরে। সকালের মনটা বেশ খারাপ। আরশান সেই যে গেল গতকাল রাতে, আর কোনো খবর নেই। মানুষটাকে বোঝে না সে। ভালো যদি বেশেই থাকে, তাহলে কেন এই অবহেলা, কেন এই পালিয়ে বেড়ানো? এমন ভীতু পুরুষ মানুষ সে এ জীবনে আর দ্বিতীয়টি দেখেনি। খাওয়া দাওয়ার পর ফাহাদকে একলা পাওয়া গেল বাড়ির সামনে উঠানে। সকাল নিভৃতে গিয়ে দাঁড়ালো ওর পাশে, আস্তে করে বলল, ফাহাদ তাকালো নির্বিকারভাবে। বলো। তোমার সাথে কিছু কথা ছিল। নার্ভাস দেখাচ্ছিল সকালকে। বলে ফেলো। আমি দুঃখিত। কিসের জন্য? না মানে যা ঘটে গেল, আসলে আমি খুবই সরি। দেখো,
এসবের ওপরে তো মানুষের কোনো হাত থাকে না। গত রাতে ফাহাদ ভেবে রেখেছিল সকালের মুখোমুখি সে কোনো দিন হবে না, আর যদি হয়েও থাকে তাহলে ঠিক ঠিক মুখের ওপর বলে দেবে, তুমি একটা হিপোক্রিট। কিন্তু আশ্চর্য, এই মুহূর্তে সকালের ওপর একটুও রাগ হচ্ছে না, ঘেন্না হচ্ছে না, বরং কেমন একটা কৃতজ্ঞ ভাব হচ্ছে ওর ওপর। কেন এই কৃতজ্ঞতা তা ফাহাদ কোনো স্পষ্টভাবে বুঝতে পারছে না। হয়তো জেনে যাবে খুব শীঘ্রই। সারা রাত ধরে অপমানের একটা তীব্র যন্ত্রণা বুকের মধ্যে চেপে বসেছিল সে। এখন এই মিষ্টি সকালবেলাটায় সেই অপমানের বিন্দুমাত্র রেশ পাওয়া গেল না তার ভেতরে। তার বদলে একটা শান্তির হাওয়া বইছে মনের অলিন্দে। সে সকালের দিকে চেয়ে প্রসন্ন হাসল। দুঃখ পাওয়ার কিছু নেই। তুমি আমাকে ক্ষমা করেছো তো? হ্যাঁ, করেছি। সকাল হাসলো, স্বস্তির হাসি। ফাহাদ বলল, আচ্ছা শোনো, ভাই কি ব্যাপারটা জানে? মানে তোমার আর আমার বিয়ের ব্যাপারে একটা কথা হচ্ছিল, এ ধরনের কিছু কি ওর কানে গেছে? না, আমি তো কিছু বলিনি। ভালো করেছো, বলার দরকার নেই। এই তথ্যটা ওর না জানাই থাকুক।